আমাদের আজকের নাটক কে? দেওয়ান তুমি? আশ্চর্য হয়ে গেলে যে, মনে হচ্ছে ভূত দেখছো। আশ্চর্য হবার কথাই। কেউ যদি দীর্ঘ 20 বৎসর গায়েব হয়ে থাকার পর হঠাৎ এসে সামনে দাঁড়ায়, তাহলে তাকে মানুষ মনে না করে তার ভূত ভাবাই স্বাভাবিক। হয়েছে হয়েছে। আরে তোমাদের সারপ্রাইজ ভিজিট দেবো বলেই আগে থেকে কিছু লিখিনি। তা দাঁড় করিয়ে দেখি কি কথা শেষ করবে নাকি? হ্যাঁ, বসতে বলবে না? ছি ছি, না সরি, ভেতরে এসো, এসো এসো, ভেতরে এসে বসো। আহ, বেশ আরাম পাচ্ছি তোমার ঘরে বসে। উম, অনেক কিছুই বদলে গেছে দেখছি। বদলে গেছো তুমিও। আমি বদলে গেছি বয়সের জন্যে। আরে সেটা কি আমার দোষে? হ্যাঁ, দেশ থেকে যখন চলে গিয়েছিলাম তখন মাথার চুলগুলো ছিল কালো, এখন হয়েছে সাদা। মুখে সতেজ ভাব ছিল, যা দেখে তুমি আমার প্রশংসা করতে আর আমার সঙ্গে বন্ধুত্বও করেছিলে। তোমার দেখছি স্বভাব বদলায়নি, সব কথাই হাসি তামাশা। তা দেশে ফিরলে কবে? এই তো দিন সাতেক আগে একটু গুছিয়ে নিয়েই তোমার কাছে চলে এলাম। এখনো কারোর সাথে দেখাই করিনি। আমার সৌভাগ্য বলতে হবে। এই যে তুমি দেখছি এখনো রেগেই আছো, আমাকে একেবারে সহজভাবে নিতে পারছো না। সেটা কি আমার দোষ? এক নাগাড়ে 20 বছর পর্যন্ত ডুব দিয়ে থাকলে, নিজের একটা খবর দিলে না, আমাদেরও খবর নিলে না। মোমেন, তুমি দেখছি অনেক কিছুই বোঝো না। হ্যাঁ, তুমি ভাগ্যবান ব্যক্তি। রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছিলে, সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে বাপের বিরাট সম্পত্তির মালিক হয়েছ। অভাব এবং জীবন সংগ্রাম কাকে বলে তা তুমি জানোই না। আর আমি অল্প বয়স থেকেই আমাকে কঠিন বাস্তবে মুখোমুখি হতে হয়েছে। শুধু টিকে থাকার জন্যে, শুধু বাঁচার জন্যে আমাকে দিন রাত পরিশ্রম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে প্রতিকূল অবস্থার সঙ্গে। সেই জন্যই আমাকে চলে যেতে হলো নিজের দেশ ছেড়ে বিদেশে। সেখানে প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছিল, একটু বিশ্রাম ছিল না, শুধু কাজ আর কাজ, দৌড়াদৌড়ি ছুটাছুটি, শুধু ক্লান্তি আর অবসন্নতা। তারপর একদিন সৌভাগ্যের মুখ দেখলাম, কিন্তু অনেক পরিশ্রম, অনেক নিষ্ঠা এবং ত্যাগের বিনিময়। মাফ করো ভাই, আমি অত শত জানতাম না। আমি ইচ্ছা করি তোমাকে জানাইনি। ভাবলাম তোমার সমান পর্যায়ে না উঠতে পারলে তোমার কাছে ছিচকাঁদুনি কোনো অর্থ হয় না। আরে, বন্ধুত্ব কি শুধু ধন দৌলত মাপজোপ করে হয় নাকি দেওয়ান? গরিব ধনীতে কি বন্ধুত্ব হয় না? হয়, শুধু তোমার আমার বন্ধুত্ব হলে কথা ছিল না, কিন্তু ব্যাপার তো অন্যরকম। সম্পর্কটাকে যে আরো একটু গভীর, আরো বিস্তৃত করে তুলতে হবে মোমেন। অর্থাৎ? অর্থাৎ তোমার ছেলে আর আমার মেয়ের বিয়ের ব্যাপারে। আশ্চর্য, তুমি দেখছি কিছুই ভুলে যাওনি। আমি ভেবেছিলাম একদিন হাসতে হাসতে যে কথাটা বলেছিলে তা হয়তো আর তোমার মনে নেই, কিংবা হয়তো আর তেমন গুরুত্বও দাওনি কথাটার। তা আমি ভেবেছিলাম হয়তো মেয়ের বিয়েই দিয়ে ফেলেছি এতদিনে। তাহলে তুমি আমাকে এতদিনে চিনতেই পারোনি মোমেন। আরে দেওয়ান যে কথা বলে তা মিথ্যা বলে না, তার কথার দাম তার জীবনের চেয়েও বেশি। হ্যাঁ, যা বলছিলাম, ভাবলাম আমার মেয়েকে সব দিক দিয়ে তোমার ছেলের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শিক্ষা দীক্ষা আচার ব্যবহার এমনকি মর্যাদাবোধ এবং ব্যক্তিত্বে সে যেন তোমার সংসারে এসে হীনমন্যতায় না ভোগে। বেশ করেছো দেওয়ান, বেশ করেছো, ভালো করেছো। এবার তোমার কথা বলো মোমেন, বড় ছেলে খবর কি? ভাবি এবং অন্যান্য ছেলেমেয়েরাই বা কেমন আছে? ভালো ভালো, সব ভালো। হ্যাঁ, থামলে কেন? তাহলে তাহলে কি বড় ছেলের বিয়ে টিয়ে দিয়ে ফেলেছো নাকি মোমেন? আরে না 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 না, তা নয় তা নয়। তোমার কোনো ভয় নেই। তুমি একটা খাঁটি লোক বটে, কিন্তু তোমার বন্ধু মোমেনও বিশ্বাসের অযোগ্য নয়। হুম। তবে সত্যি কথা বলতে কি, আমি কেমন অস্বস্তি ভোগ করছিলাম এতদিন। ছেলে বড় হয়েছে, গিন্নি ঘন ঘন তাগাদা দিচ্ছেন ছেলের বিয়ের জন্য, ইত্যাদি ইত্যাদি আর কি। তবু তোমার কাছ থেকে শেষ কথা না পেয়ে আমি কিছুই করতাম না। গত 1 বছর থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবার খুব চেষ্টা করেছিলাম। তা এইসব কথা বাদ দিয়েও আমি বলতে পারি,
সোহেলকে আমি ছোটবেলা থেকে অন্যভাবে মানুষ করেছি। বলেছি সে বাগদত্ত, বলেছি আমার ওয়াদার যেন অমর্যাদা না হয়। নিজের ছেলে বলে বলছি না দেওয়ান, এমন ছেলে তুমি এই যুগে পাবে না। লেখাপড়ায়, স্বভাবে, চরিত্রে একেবারে অন্যরকম। ইউনিভার্সিটিতে এতকাল লেখাপড়া করলেও কোনোদিন কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেনি। আমার ওয়াদাকে সে তার জীবনের সত্য বলে মেনে নিয়েছে। বাহ, চমৎকার! আমার খুশি আর ধরছে না। তাহলে তাহলে শুভ কাজ আর দেরি করে লাভ নেই বন্ধু। হ্যাঁ? কিন্তু ওইখানেই তো মুশকিল বেঁধেছে দেওয়ান। হ্যাঁ? আরে, তুমি দেখছি আমার মন খারাপ করে দিলে। তা ব্যাপারটা কি খুলে বলবে তো? আরে অত ঘাবড়ে যেও না দেওয়ান, হ্যাঁ। ব্যাপারটা অন্য কিছু নয়। সোহেল দেশে নেই, হ্যাঁ। লন্ডনে পিএইচডি করতে গেছে। ও এই, আমি ভাবলাম না জানি কি। আরে তা না। এ তো খুব ভালো কথা হে। হ্যাঁ? হ্যাঁ, ছেলে আরো বিদ্বান হবে, যশস্বী হবে, সে তো আনন্দের কথা। নিশ্চয়ই। তাই তুমিও শুনে খুশি হবে হ্যাঁ। যে আমার মেয়ে রিনা, বুঝলে না, হ্যাঁ, হ্যাঁ। রিনাও অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছে। বাহ, বেশ বেশ বেশ, খুব ভালো, খুব ভালো কথা, আনন্দের কথা। কিন্তু ভাই, বিয়ের কি হবে? হ্যাঁ? সোহেল ওখানে মোটে 1 বছর কমপ্লিট করেছে, হ্যাঁ। আরো 3 বছর লাগবে। হ্যাঁ। তার আগে ও নাকি দেশে ফিরতে পারবে না। তাহলে অপেক্ষা করে না 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 না, আরে আর অপেক্ষা করা চলে না। মেয়ের বয়স 22 পার হয়ে গেছে। তোমার ভাবি অস্থির হয়ে উঠেছেন মেয়ের বিয়ের জন্য, আর সেই জন্যই তো দেশে ফিরে আসা। তোমরা রাজি থাকলে ব্যবস্থা একটা হবেই। কি করে তা সম্ভব আমি তো বুঝতে পারছি না দেওয়া। তুমি দেখছি সে আগের যুগেই বাস করছো মোমেন। আরে ভাইয়া, যুগ অনেক পাল্টে গেছে। এখন আর ছেলে মেয়ের সামনাসামনি হওয়ার প্রয়োজনই নেই। হ্যাঁ? হ্যাঁ, টেলিফোনেই তো বিয়ে হতে পারে। ফোনে বিয়ে? সে কি করে সম্ভব? নয় কেন? হ্যাঁ, আরে 3 কবুল হলেই তো বিয়ে হয়ে যায়। হ্যাঁ। একজন কাজী নিয়ম মাফিক হ্যাঁ। ফোনে বিয়ের প্রস্তাব করবে। আচ্ছা। ছেলে মেয়ে অর্থাৎ বর কনে ফোনের এ প্রান্ত আর ও প্রান্ত থেকে কবুল শব্দটি 3 বার উচ্চারণ করবে। আমরা এদিক থেকে কোণে সাক্ষী রইলাম। সোহেলও লন্ডনে বন্ধু বান্ধব 2-3 জন সাক্ষী রাখলো। হ্যাঁ। কাবিননামা তৈরি করে ছেলে কাছে সইয়ের জন্য লন্ডনে পাঠিয়ে দিলেই হলো। আশ্চর্য তোমার উদ্ভাবনী শক্তি দেওয়ান, উপায়টা বেশ করেছো। আরে খালি হে হে করো না, শোনো, হ্যাঁ। ধর্ম কিংবা আইন বিরুদ্ধ নয় এটা? আরে আজকাল যে হরদম এভাবে বিয়ে হচ্ছে। হচ্ছে নাকি? হ্যাঁ। তবে আর কি, আমার আপত্তির কিছু নেই। না না, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। তোমার মেয়ে আমার ঘরে আসবে, তুমি আমার বন্ধু থেকে আত্মীয় হবে, এর চেয়ে আনন্দের কথা আর কি আছে ভাই? আমিও একে সৌভাগ্য বলে মনে করি মোমেন। তুমি আমার ছেলেবেলার সাথী। হ্যাঁ। কৈশোর থেকে যৌবন পর্যন্ত তুমিই ছিলে আমার একমাত্র বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এখন দুজনেই আমরা বুড়ো হয়েছি, তা হয়েছে। জীবনের শেষ সীমায় পৌঁছেছি। কিন্তু বন্ধন আরো নিবিড়, আরো দৃঢ় হতে চলেছে। যা ছিল আন্তরিকতা এবং বিশ্বাস, তা গভীর মমতা এবং ভালোবাসায় ভরে উঠবে। আমি, তুমি এবং পরিবারের সবাই একই গাছের ফুল হয়ে ফুটে উঠে আনন্দ এবং গৌরবে হেসে উঠবো। দেওয়ান, তুমি এমন ভাবে কথা বলো যে চোখে পানি এসে যায়। ছেলেবেলায় তুমি এমন গভীর আবেগ দিয়ে কবিতা আবৃত্তি করতে যে আমি কেঁদে ফেলতাম। আর আজকেও বুঝেছি মোয়েন, বুঝেছি। আর এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। তাহলে আজ আর নয়, হ্যাঁ, এবার তাহলে উঠি। হ্যাঁ, পাগল না মাথা খারাপ? হ্যাঁ? আরে উঠি বললি তোমাকে যেতে দিচ্ছি আর কি। ভেতরে চলো, দুপুরের খাওয়া দাওয়া সেরে তবে বাড়ি ফিরবে। না না, ওঠো ওঠো ওঠো। চলো। ভাইয়া, আশা করি ভালো আছো। তোমাদের বিয়েটা কি আশ্চর্যভাবে হয়ে গেল।
তুমি যখন কবুল শব্দটি উচ্চারণ করলে, তখন তোমার গলার স্পষ্ট এবং গম্ভীর আওয়াজ মনে হলো বাংলাদেশের নীল আকাশ, বাতাস এবং বন প্রান্তর ভেদ করে ফোনের প্রান্তদেশ স্পর্শ করল। আমরা এবং দেওয়ান চাচার বাড়ির সবাই ফোনের কাছে উদ্গ্রীব হয়ে বসেছিলাম। শত সহস্র মাইল দূরে হলেও তোমাকে তখন মনে হলো কত কাছে, মনে হলো তুমি কত আপন, কত অন্তরঙ্গ। দেওয়ান চাচা এবং আব্বা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। আমাদের আনন্দ আর ধরে না। ভাবিকে সুন্দর করে সাজিয়ে আনা হয়েছিল, যেমন করে নতুন কনেকে সাজায়। সেই কাতান শাড়ি, সেই গয়না ঝলমল চাকচিক্য, চন্দন এবং ইভিনিং প্যারির মিষ্টি গন্ধ, কোনো কিছুই বাদ যায়নি। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হয়েও ভাবির লজ্জা যায়নি। কবুল শব্দটি উচ্চারণ করতে বারবার আরক্ত হয়ে উঠল। মনে হলো এই তো সেই বাংলাদেশের চিরকালের বৃরা নম্রবধূ, এই তো সেই প্রাগৈতিহাসিক যুগের নির্বাক ছবিটি, শতাব্দীর স্তব বন্দনায় সিক্ত মৌনমুখ একখানি সুন্দর মূর্তি। অনাদিকাল থেকে যার অঙ্গে অঙ্গে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আত্মনিবেদনের ভঙ্গি, যার পাপিয়ার মতো ঠোঁটে সঙ্গীত সুহাস, যার নীল দুই চোখে গভীর আকর্ষণ, মনের স্তরে স্তরে ভালোবাসা এবং মমতার গুঞ্জন। অনেক সাধাসাধির পর ভাবি কাঁপা কাঁপা গলায় কবুল শব্দটি উচ্চারণ করল। ভাইয়া, ইথারের তরঙ্গে ভেসে গিয়ে নিশ্চয়ই তা তোমার কানে ধরা পড়েছিল। তখন তোমার অনুভূতি কি হয়েছিল জানি না। যাকে কোনোদিন দেখো না, যার সাহচর্য কোনোদিন পাওনি, কিন্তু রূপকথার রাজকন্যার মতো যার গল্প ছেলেবেলা থেকে শুনে আসছো, তার কণ্ঠস্বর কি তোমার কানে এক মিষ্টি মধুর ঝঙ্কার হয়ে ধরা পড়েনি? মনের তারে তাকে এমন তানের সৃষ্টি করেনি যা যুগ যুগ ধরে আনন্দ হয়ে ঝরে পড়ে স্নিগ্ধ বৃষ্টির ফোঁটার মতো? যে সুর শুনে পাখি গান গায়, ফুলগুলি পাপড়ি মেলে ধরে, ঘাসগুলি সজীব হয়ে ওঠে, নদীর ঢেউগুলি কলকলিয়ে হেসে ওঠে, শুনির আকাশটা পর্যন্ত উদারতায় ব্যপ্ত হয়ে যায়। ভাইয়া, এই কবুল শব্দটি চিরসত্য, চিরপূর্ণ এবং চিরসার্থক। ভাইয়া, তুমি হয়তো ভাববে তোমার বোনটি অল্প বয়সে খুব পাকা হয়ে গেছে, কিন্তু কি করব বলো, তোমার কথা ভেবে এবং এতকাল পর ভাবিকে দেখে আমার যে মনে হলো অকপটে, তাই তোমাকে লিখলাম। এর পরের খবর আরো ভালো। আব্বা এবং দেওয়ান চাচা উঠে পড়ে লেগেছেন ভাবিকে তোমার কাছে পাঠানোর জন্য। আশা করি এবার তোমরা কপট কপতির মতো তোমাদের আনন্দ ভুবনে নির্ভাবনায় ডানা মেলে উঠতে পারবে। আজ এই পর্যন্ত। আমরা ভালো আছি, তাড়াতাড়ি উত্তর দিও। দিওয়ান চাচা জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন চাচা, বসুন। তোমার আব্বা কোথায় মা? আব্বাকে এখনই খবর দিচ্ছি। ভাবিকে ডাকবো? না না, রিনাকে ডাকতে হবে না, তোমার আব্বাকেই পাঠিয়ে দাও। আপনি একটু বসুন, আমি আব্বাকে ডেকে দিচ্ছি। আরে এই যে বেয়াই। বেয়াই? বেয়াই? বেশ ভালোই লাগে ডাক্তার শুনতে। বেয়াই বেয়াই। তা বেয়াই, হ্যাঁ? হঠাৎ এই সময় হ্যাঁ। একদিন মেয়েকে না দেখেই বুঝি মন খারাপ লাগছে? না না, তা নয়। তাছাড়া এমনিতে বুঝি তোমার এখানে আসা যায় না? হ্যাঁ, আরে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি আজকের নাকি? আরে আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ। এটা তো তোমারও বাড়ি হে, আসবে না কেন? যখন খুশি আসবে। তোমাকে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে নাকি? আমিও একটু ঠাট্টা করছিলাম। আরে ভাইয়া, তোমার সঙ্গে তো এখন আমার ঠাট্টারই সম্পর্ক। তাই বলো? কিন্তু যাই বলো মোমেন, রিনা আমার একমাত্র সন্তান, কোনোদিন ওকে ছেড়ে থাকিনি।
হঠাৎ বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। তোমার ভাবিও? না 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 না, ভাবি নয় হে, বলো বেয়ান। ও হ্যাঁ হ্যাঁ, বেআইন বেআইন, হ্যাঁ। তা ওকেও নিয়ে এলে না কেন? হ্যাঁ। মেয়েকে দেখে যেতেন। হ্যাঁ, আসতে চেয়েছিল, তা হঠাৎ বাসায় মেহমান এসে গেল। হ্যাঁ, বিকেলের দিকে নিয়ে আসবো, বুঝেছো? মেয়েকেও দেখে যাবে, হ্যাঁ। আর সেই সঙ্গে বেআইনের সঙ্গেও আলাপ করে যাবে। হ্যাঁ বাবা, মা বললেন দেওয়ান চাচা ও চাচিকে রাতে এখানে খেতে হ্যাঁ দেবে। হ্যাঁ, তার বলতে এই এই শুনলে তো? হ্যাঁ, আর বেয়ানকে নিয়ে সন্ধ্যার আগেই চলে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণে। হ্যাঁ, এখন যে জন্য এসেছি, হ্যাঁ, বুঝলে, বলো। রিনাকে লন্ডন পাঠাবার সব ব্যবস্থা সেরে এলাম। তাই নাকি? হ্যাঁ, পারমিশন হয়ে গেছে। এখন শুভ দিন দেখে ওর যাওয়ার তারিখটা ঠিক করতে হয়। হ্যাঁ, তাহলে আর দেরি কিসে? হ্যাঁ। শোনো, সোহেলও চিঠি লিখেছে, এই 2-1 দিনের মধ্যে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া করে নিচ্ছে। এদিকে গোছগাছ করতে কয়েকদিন সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তা তো হ্যাঁ, লাগবে। তাহলে দেখো, এক কাজ করি। হ্যাঁ? তাহলে এই সামনের রোববারের পরের রোববার, মানে 16 তারিখে বিমানের ফ্লাইটে সিট বুক করে ফেলি, কেমন? হ্যাঁ, আমার দিক থেকে আপত্তির কিছু নেই। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, হ্যাঁ। আমি তাহলে এখন উঠি। আরে, মেয়ের সঙ্গে দেখা করে যাবে না? আরে সন্ধ্যায় তো আসছি। চলি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো 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 বেয়া, এসো এসো। আশ্চর্য সংবেদনশীলতা। দেখা যাক আজ আবার ও কি লিখেছে। ঢাকা, 4 জানুয়ারি। ভাইয়া, আশা করি ভালো আছো। তোমার চিঠি পেয়েছি। তোমার এবারের চিঠির ভাষা অন্যরকম। মনে হয় এতদিন পর তোমার চিঠির ভাব এবং ভাষা আবদ্ধ সোনার খাঁচা থেকে মুক্তি পেয়েছি। সে সীমাহীন আকাশে উড়ে যেতে চায়। তবু তুমি সতর্ক, সংযমের বাঁধনে তাকে তুমি ধরে রাখতে চাও। আমি ছোট বোন বলে আমার কাছে প্রগল্ভ হয়ে উঠতে চাও না। ভাইয়া, তবু কি তুমি তোমার খুশি, তোমার মনের রং ঢেকে রাখতে পেরেছো? তোমার মনের পাখিটাকে যতই আটকে রাখতে চাও না কেন, সে সূর্যদীপ্ত দিনের দিকে প্রত্যাশা ভরে তাকাবেই, সে নীল আকাশে ডানা মেলবে। এটাই হলো নিয়ম, এটাই তো প্রকৃতি। তুমি যে প্রতি মুহূর্তে কার প্রত্যাশা করছো এটা বুঝতে কষ্ট হয় না। তোমার প্রতীক্ষা কার আরাধনায় এমন ধ্যানমগ্ন তা কে না জানে। তাই তোমাকে আর কষ্ট দিতে চাই না। সন্দেহ এবং সংশয়ের দোদুল্যমান অবস্থা থেকে তোমাকে মুক্তি দিতে চাই। শুনে খুশি হবে, ভাবির যাবার সব ব্যবস্থা হয়ে গেছে। তারিখও ঠিক, 16 জানুয়ারি, বাংলাদেশ বিমানের ফার্স্ট ফ্লাইট। এবার তুমি সুখের প্রত্যাশায় থাকো। তোমার নিঃসঙ্গ মুহূর্তগুলি অপেক্ষার আনন্দে ভরে উঠুক। তোমার চৈতন্য ব্যাকুল প্রার্থনায় উন্মন হোক। ভাইয়া, তুমি যখন ভাবিকে প্রথম দেখবে কি মজাই না হবে। যাকে কোনোদিন দেখনি তাকে দু চোখ ভরে দেখবে, তার অস্তিত্বকে মনে প্রাণে গ্রহণ করবে। যার অন্তরঙ্গতার কোনোদিন সন্ধান পাওনি তাকে উপলব্ধি করবে নতুন আলোতে। নতুন আশা, নতুন ব্যঞ্জনা নিয়ে নতুন এক মানুষ হয়ে ভাবির কাছে তুমি ধরা দেবে। সত্যি তোমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। ভাবিকে চিনবে কেমন? ভাবি সুন্দরী, ডান গালে একটা তিল আছে। ওটা নকল তিল নয়, আসল। লম্বা, এক হারা চেহারা, বেশ ছিমছাম, গৌরবর্ণ। এর পরের সৌন্দর্য তুমি তোমার মনের সুষমা দিয়ে এঁকে নিও। তোমার কল্পনা, তোমার স্বপ্ন এবং তোমার উপলব্ধি হবে ওর রূপের সত্যিকারের মাপকাঠি।
এরপরেও ওকে চিনতে যেন তোমার ভুল না হয়, তার জন্য ওকে গাঢ় নীল রঙের শিফন শাড়ি পরিয়ে দেব, তার সঙ্গে ম্যাচ করে ওভারকোট। পায়ের জুতো এবং হাতের ভ্যানিটি ব্যাগের রঙও ওই ধরনের হবে। ওর ভালো নাম তো জানোই, যখন কাবিননামায় সই করেছ। ডাকনাম রিনা, মিষ্টি নাম। 16ই জানুয়ারি বাংলাদেশ বিমানের ফার্স্ট ফ্লাইট, মনে থাকি যেন। আজ আর নয়, আমরা ভালো আছি, আব্বা আমার দোয়া নিও। Attention please. Japan Airlines announces the departure of its flight number 062 to Zurich, Bombay, Hong Kong and Tokyo. Passengers are requested to proceed to immigration counter through gate number 45. Thank you. বিমানের ফ্লাইট তো অনেকক্ষণ পৌঁছে গেছে, Your attention please. কিন্তু Algerian এখনো তো কোনো Airlines বাঙালি announces প্যাসেঞ্জার the দেখছি না। departure of its flight আরে, number সোহেল না? কি ব্যাপার? AH2820 to Paris. কোথাও যাচ্ছিস না কারোর জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ সুজা, তুই নিশ্চয়ই বিমানে প্লেন নিয়ে এলি। হ্যাঁ, কিন্তু তোর কি খবর? ভালো, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। আচ্ছা সুজা, তোর তোর ফ্লাইটে নীল শাড়ি, নীল ওভারকোট পরে কোন মহিলাকে দেখেছিস? একেবারে নিরামিষ ফ্লাইট ছিল ব্রাদার। একজনই মাত্র মহিলা ঢাকা থেকে এসেছেন। তার পরনে অবশ্য নীল শাড়ি ছিল, কিন্তু ওভারকোট কি রঙের ছিল খেয়াল করিনি তো। কিন্তু কি ব্যাপার, কে এই নীলাম্বরী? না মানে আমার স্ত্রীর এই প্লেনে আসার কথা ছিল। তোর স্ত্রী? হ্যাঁ। তুই আবার বিয়ে করলি কবে? এর মধ্যে তুই দেশে ফিরেছিলি না? না ভাই, হঠাৎ করে টেলিফোনে বিয়েটা হয়ে গেল। টেলিফোনে বিয়ে? সে আবার কি রকম? সে অনেক কথা, আরেকদিন তোকে বলবো। মুশকিল হয়েছে কি, ওই মহিলাকে আমি কোনোদিন দেখিনি, এমনকি ছবিও না। মমতা চিঠি দিয়ে জানিয়েছে যে আমার যাতে চিনতে অসুবিধা না হয় সেজন্য ওকে নীল শাড়ি আর নীল ওভারকোট পরিয়ে পাঠাচ্ছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ভুল হবার কোনো সম্ভাবনাও নেই। একজনই মাত্র মহিলা এই ফ্লাইটে এসছে এবং তার পরনে নীল শাড়িও আছে। আচ্ছা, আগে জানলে ভালো করে দেখে নিতে। আচ্ছা আমি চলি, আচ্ছা, আমার কলিগরা সব গাড়িতে অপেক্ষা করছে। সারা রাত প্লেন চালিয়েছে, বড্ড টায়ার্ড রে। কয়েকদিন আসিস তো নাকি? আয় না একবার আমার অ্যাপার্টমেন্টে। তুই ভাবিকে নিয়ে সংসার গুছিয়ে নে, যাবো একদিন। তুই আছিস কোথায় এখন? এতদিন তো হোস্টেলে ছিলাম, দিন কয়েক হলে একটা অ্যাপার্টমেন্টে উঠেছি, নাম্বার 5 ক্ল্যান্ড্রি কার্ডের গার্ডেন্স SW2। আয় না একদিন। চিন্তা অবশ্য কোনো অসুবিধা হবে না, নটিং হিল টিউব স্টেশন আছে, তার ওয়েস্ট গেটে উঠলেই হাতের ডান দিকে 200 গজ পরেই। এবার সময় না পেলেও পরের বার এসে নিশ্চয়ই যাবো। চলি কেমন? আচ্ছা, গুড লাক। বাই। Of its flight number BG004 to Dhaka via Bahrain and Dubai. Passengers are requested to proceed to immigration counter through gate number 16. Thank you. ওই তো নীল শাড়ি পরে একজন বেরিয়ে আসছে, কিন্তু কিন্তু ওভারকোট সাদা রঙের, ভ্যানিটি ব্যাগও তাই, সাদা হাই হিল জুতো। তাহলে মমতার বর্ণনার সঙ্গে সবটা তো মিলছে না। ও হো, বুঝেছি, আজকালকার মেয়েরা তো আবার কন্ট্রাস্ট ভালোবাসে। আমি যে কি লেটেস্ট ফ্যাশনের কথা ভুলেই গিয়েছিলাম। মমতা লিখেছে রিনা পাতলা লম্বা ছিমছাম, কিন্তু Your অনেক বেশি attention, সুন্দর please. দেহসষ্ট। Japan মনে হচ্ছে Airlines ভাস্করের announces হাতে the গড়া departure নিখুঁত of একটি its মূর্তি। flight number মনে হচ্ছে 062 অজন্তার to একটি Zurich, সজীব এবং Bombay, জীবন্ত ছবি। Hong Kong and Tokyo. ওই তো ওর মুখের তিলটি পর্যন্ত এখান থেকে Passengers are স্পষ্ট দেখা requested যাচ্ছে। to proceed to না immigration আর counter কোনো ভুল নেই, through gate number এদিক ওদিক তাকিয়েও যেন 45. কাকে খুঁজছে। Thank you. নিশ্চয়ই আমাকে। এবার তাহলে আমার এগিয়ে যাওয়া উচিত। শুনুন, বলুন। আপনি কি ঢাকা থেকে আসছেন? জি হ্যাঁ। আপনি কি রিনা? জি।
বুঝেছি, আর বলতে হবে না। ভালোই হলো, পরিচয়ের জেটটা টানতে হলো না। বাপ্পা, আবার পরিচয়? দিনের পর দিন পরিচয় শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। তাই তো, বড় অন্যায় কথা। এবার তাহলে নতুনভাবে পরিচয় হোক। যেমন? যেমন তুমি এত সুন্দর তা আমি কিন্তু আশা করিনি। এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি শুধু সুন্দর নাও, অপূর্ব সুন্দর। আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার মুখের লাবণ্য, তোমার ঝকঝকে দাঁতের শাড়ি, তোমার চোখ, মুখ, কপাল নিখুঁত, নিটোল, অতুলনীয়। আর তোমার হাসি যেন তিলোত্তমার হাসি। তাই নাকি? ভারী সুন্দর বর্ণনা দিতে পারেন আপনি। চিঠির বর্ণনার চেয়ে তুমি অনেক সুন্দর। আপনিও কিন্তু কম সুন্দর না। সত্যি তাই? হ্যাঁ, তাই। পছন্দ হয়েছে? হুম, একটু না। মেয়েদের নাকে কিন্তু হ্যাঁ ধরতে হয়। আপনি দেখছি অনেক কিছু জানেন। ঠাট্টা না রিনা, আমার পছন্দের কথা যদি বলো তাহলে আমি বলবো প্রকাশ করবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। শুধু বলবো এ আমার অপ্রত্যাশিত সৌভাগ্য, আমার জীবনের গৌরব। কবিত্ব হচ্ছে? বিশ্বাস করো রিনা, এ কবিত্ব নয়। আমি তোমাকে কোনোদিন দেখিনি, অথচ আমার এতদিনের ধ্যান, আমার কল্পনা, আমার স্বপ্নকে তুমি অতিক্রম করেছো। আমার মানুষ সুন্দরীকেও তুমি পরাজিত করেছো রিনা। বুঝেছি, আপনার কল্পনার দৌড় তাহলে বেশি কিছু ছিল না। কেমন করে থাকবে বলো? সবাই লিখেছে তুমি সুন্দরী কিন্তু অসাধারণ নও। আর এখন? এখন দেখছি শুধু অসাধারণই নাও, অনন্য। এত করে বললে কিন্তু আমার অহংকার বাড়বে। অহংকার করার মতো যদি কারো সম্পদ থাকে তাহলে সে তো নিশ্চয়ই অহংকার করবেই। চলো রিনা, আর দেরি নয়। দাও ট্রলিটা আমার কাছে দাও। To proceed to immigration counter. Your attention, please. Bangladesh Biman announces the departure of its flight number BG004 to Dhaka via Bahrain. আমরা কোথায় যাচ্ছি? আমার অ্যাপার্টমেন্টে, আমার ছোট্ট ঘর তোমাকে অভিনন্দন জানাবার জন্য প্রতীক্ষায় হাত বাড়ি আছে রিনা। জানি, কুমারী জীবন থেকে আমি এই ঘরের স্বপ্ন দেখেছি। সে স্বপ্ন আমাকে এত দূরে টেনে এনেছে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে কত দূর যেতে হবে? তা মাইল বিশেক তো হবেই। ট্যাক্সিতে কত লাগবে? পাউন্ড 6। কি দরকার ছিল ট্যাক্সি নেবার? বাসে গেলেই তো হতো। পাগল, প্রথম দিনের বাসের ভিড়ে গেলে তোমাকে এত কাছে পেতাম কি করে? কি দেখছো? কি সুন্দর এই শহরটা। তুমি তার চেয়ে অনেক সুন্দর। আমরা এসে গেছি রিনা, ওই যে লাল বাড়িটা, দোতলায় আমার ছোট্ট ঘর। হাউস অন ইউর রাইট প্লেস। How much? £5 60p, please. Give the change. Thank you. করাচ্ছ কেন? ঠান্ডা লাগবে যে। ঠান্ডা আসে আসুক, তবু একবার আমাকে বাইরের দিকে তাকাতে দাও রিনা। জানি এটা শীতকাল, তবু আমাদের জীবনে তো বসন্ত এলো। এখানে কোকিল নেই, দক্ষিণা বাতাসও নেই, তবু সৌরভে ভরে উঠছে আনন্দ ঘন মুহূর্ত। আমাদের বরণ করবার জন্য কোনো জয়ধ্বনি নেই, তবু শিউরে উঠছে দেহ মন। কোনো অভিনন্দন নেই, তবু আনন্দ এবং গৌরবে ভরে উঠছে আমার অন্তর। রিনা, আজ থেকে এ ঘরের মালিক তুমি। এখন থেকে আমরা একে অন্যকে চিনব, উপলব্ধি করব। হৃদয়ের বিনাধারে বেজে উঠবে চেনা জানার সুর, অন্তরের গভীরে বাজবে বিশ্বাস এবং আশ্বাসের গান। দেহের কোষে কোষে, মনের তারে তারে জাগবে আশার নীল অঞ্জন। আবেগ এবং ভালোবাসার পাপড়ি মেলে ধরবে অনাস্বাদিত সৌরভ। অত করে বলো না, আমার কেমন ভয় করছে। কিসের ভয় রিনা? আমি তো আছি। কতদিন থেকে তোমার জন্য প্রতীক্ষা করছি, আজ তুমি এসেছো। আমার হৃদয়ে তোমার জন্য আছে অভয়, তোমার জন্য আছে এক আকুল প্রতীক্ষা। তোমাকে আমি কি না দিতে পারি রিনা?
হৃদয়ের অনুরাগে রঞ্জিত আমার সব ভালোবাসাকে ঢেলে দিচ্ছি তোমার পায়ে। রিনা, তুমি এসো, কাছে এসো। এই এই জানলাটা খোলা, যে কেউ দেখে ফেলবে। এখানকার লোকেরা নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে দেখার সময় এদের কই বলো। কাছে এসো রিনা। কি দেখছো? দেখছি তোমাকে। এমনি করে কতক্ষণ তাকিয়ে থাকবে? অনন্তকাল। আমি যুগ যুগ ধরে প্রতীক্ষা করেছি তোমার জন্যে। অনাদিকাল থেকে তোমাকে স্বপ্নে দেখেছি, কল্পনা করেছি। মহাকালের ধ্বংসলীলা না ঘটা পর্যন্ত এমনি করে আমি চেয়ে থাকবো পরম আকুলতায়। রিনা, তোমার দুই চোখে দেখছি আমার মনের ভাষা। তোমার মনের ভাষায় কোমল কান্তি, আনন্দধারা। আমি আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না রিনা। মনে হচ্ছে আনন্দে আমি পাগল হয়ে যাব। ভালোবাসার নিবিড় উন্মাদনায় আমি পাগল হয়ে যাব রিনা। তুমি তুমি যে কত সুন্দর। আচ্ছা আচ্ছা, আমি না হয় খুব সুন্দর, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে মশাই, রাতের খাবার তৈরি করতে হবে না? এই দেখো, তোমার রূপে মুগ্ধ হয়ে ওদিকটা আমি একবারে ভুলেই বসে আছি। তুমি একটু বিশ্রাম করো, আমি চট করে কিছু ড্রাই খাবার কিনে আনি। হুম, তা হবে না। এতদিন দোকানে তৈরি খাবার খেয়েছো, আজ থেকে আর তা চলবে না। তুমি জিনিসপত্র নিয়ে এসো, আমি রান্না করি। সে তো অনেক সময় লাগবে, কাল থেকেই না হয় তুমি। যাও তো, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। রান্নার হাঁড়ি পাতিল তো মোটামুটি সবই আছে দেখছি। হিটারও আছে, ঘরে রান্না করেই খাওয়া হবে, নইলে কিন্তু উপোস দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তুমি তাহলে এক কাজ করো, সারা রাত প্লেনে তো ঘুমোতে পারোনি, তুমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, আমি জানলাটা বন্ধ করে দরজার বাইরে থেকে তালা মেরে যাচ্ছি। ফিরে এসে রান্না হয়ে গেলে আমি তোমাকে ডাকবো। ভালো হবে না বলছি, রান্নাটা আমার কাজ। বাবা, এত তাড়াতাড়ি কাজের ভাগ! তা নয় তো কি, সংসারটা এখন থেকে আমার, আমি যা বলবো তাই হবে। জো হুকুম ম্যাডাম। তুমি তাহলে বিশ্রাম নাও, আমি ফিরতে কিন্তু ঘন্টাখানেক দেরি হবে আমার। তাড়াতাড়ি এসো, আমার কিন্তু একা ভয় লাগবে। অনেকক্ষণ আমাকে ডাকুনি কেন? তোমাকে দেখছিলাম, মনে হচ্ছিল এক রাশ জুঁই ফুল ছড়িয়ে আছে বিছানায়। তার পবিত্রতা আর স্নিগ্ধতার জুড়ি নেই। চোখে ফুটে আছে সুখের অঞ্জন, আর মুখের লাবণ্যে আনন্দের হাসি। অত ফুল এনেছো কেন? বারে, আজ না আমাদের বাসর রাত, ফুল দিয়ে ঘরটাকে সাজাতে হবে না? কটা বাজে? রাত 9টা। তুমি না হয় আর একটু বিশ্রাম নাও রিনা, আমি ততক্ষণ না হয় যা হয় কিছু একটা রান্না করে নিই। এই আবার বলেছি না ওটা আমার কাজ, আমি চট করে একটু হাত মুখ ধুয়ে আসি। দেখো, এই ঠান্ডায় আবার ঠান্ডা পানি ইউজ করো না। আমি বরং হট ওয়াটার লাইনটা চালু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনাকে এত রাতে বিরক্ত করলাম বলে দুঃখিত। না না, তাতে কি হয়েছে? ভেতরে আসুন, বসুন। আপনাকে ঠিক চিনতে পারছেন না, এই তো পরিচয় দিচ্ছি। তার আগে বলুন, এখানে রিনা খান বলে কেউ এসেছেন? রিনা খান? কেন বলুন তো? তাকে আমার খুব দরকার। আমি রিনা খান, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। কেমন করে চিনবেন বলুন, কোনোদিন তো দেখেননি। তবে পরিচয় দিলে অবশ্যই চিনতে পারবেন। আমি নাসিম। আপনার বাবার টেলিগ্রাম পেয়ে আজ বিকেলে আপনাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম। আশ্চর্য, আপনি ডক্টর মতিনের মেয়ে রিনা খান তো? হ্যাঁ। তাহলে আর আশ্চর্যের কি আছে, আমি অ্যাডভোকেট জলিল চৌধুরীর ছেলে নাসিম চৌধুরী। এখনো কিছু সন্দেহ আছে? দেখুন, কিছু মনে করবেন না, আমি কিছু বুঝতে পারছি না। রিনার সঙ্গে আপনার সম্পর্কটা কি? আইনত আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ? বছরখানেক হলো ফোনে আমাদের বিয়ে হয়েছে। আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করি, আর রিনা বাংলাদেশে। ওর এমএ কোর্সটা কমপ্লিট হয়নি বলে আমার শ্বশুর ওকে এতদিন এখানে পাঠাননি, এবারও ফাইনাল দিয়েছে।
তাই শ্বশুর সাহেব ওকে পাঠিয়ে দিলেন। ওকে আনতে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন, ও আমাকে কোনো দিন দেখেনি, আমিও ওকে দেখিনি। ও আহ, বুঝেছি। রিনা, তোমার পুরো নাম কি রিনা খান? কিন্তু কিন্তু তুমি এরকমভাবে কাঁপছো কেন রিনা? রিনা, তুমি যখন পড়ে যাবে রিনা। আমার আমার বড্ড মাথা ঘুরছে। আমি বুঝেছি বুঝেছি রিনা। রিনা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। বসো বসো লক্ষ্মী, বসো। নাসিম সাহেব, আপনি কিছু মনে করবেন না। আমি আমার স্ত্রী রিনা দেওয়ানকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম, তিনি আসেননি। আপনার স্ত্রীকে দেখলাম অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে, মনে হলো ওকে আমার সাহায্য করার কর্তব্য। তাই ওকে আমি বাসায় নিয়ে এলাম। খাওয়া দাওয়ার পর ওকে আপনার কাছে আমি পৌঁছে দিতাম। এই ঘন্টা কয়েক এখানে ওর কোনো অযত্ন হয়নি। ধন্যবাদ, আপনি প্রকৃত বন্ধুর কাজ করেছেন। দোষ অবশ্য আমারই। প্রায় 1.5 ঘন্টা লেট করে এয়ারপোর্টে পৌঁছি, তখন বিমানের সব প্যাসেঞ্জার চলে গেছে। ওখান থেকে গেলাম বিমানের ক্রুরা যে হোটেলে থাকে সেখানে। ওখানে বিমানের পাইলট সুজাউদ্দিনের সঙ্গে দেখা। ওর কাছে খবর পেলাম একটিমাত্র বাঙালি ভদ্রমহিলা নেমেছেন এবং তিনি আপনার সঙ্গে গেছেন। মিস্টার সুজা আপনাকে চেনেন, তিনিই আপনার পরিচয় দিলেন। ওর কাছ থেকে ঠিকানা জোগাড় করে আসতে আসতে রাত হয়ে গেল। ধন্যবাদ মিস্টার নাসিম। ধন্যবাদ তো আপনার পাওনা। শুধু তাই নয়, আমার স্ত্রীকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু কিন্তু আমি যে আপনার কাছে চিরঋণী মিস্টার নাসিম। কেন বলুন তো? সে আপনি বুঝবেন না। ও, তাহলে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করি। রিনা, তৈরি হয়ে নাও। কিন্তু কিন্তু তুমি তো কোনো কথাই বলছো না রিনা। তার জন্য আপনি কিছু মনে করবেন না মিস্টার নাসিম। ও ও হয়তো আপনার উপর অভিমান করেছে। বাসায় গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হয়তো তাই। রাগ হওয়াটা অবশ্য খুবই স্বাভাবিক, দোষ আমারই। আচ্ছা, হ্যাঁ? তাহলে আমি একটা ট্যাক্সি নিয়ে আসি। আচ্ছা, তাই করুন। রিনা, রিনা, ওঠ, মুখ তুলে চাও। আমি সোহেল। এতক্ষণ আমরা কেউ কারোর খুঁটিনাটি পরিচয় জিজ্ঞাসা করে বিব্রত হতে চাইনি। এমনকি এমনকি আমার বোন মমতার বর্ণনার সঙ্গে তোমার চেহারা ভালো করে মিলিয়েও আমি দেখিনি। ওর বর্ণনার সঙ্গে তোমার চেহারার কত অসঙ্গতি, কত অমিল। রিনা দেওয়ান সুন্দরী, কিন্তু কিন্তু তুমি অসামান্য সুন্দরী। রিনা রিনা দেওয়ানের মুখের তিল ডান গালের উপরে, আর তোমার ডান পাশের চিবুকে। আসার পথে লন্ডনের চেহারা থেকে তুমি অবাক হয়ে গিয়েছিলে, কিন্তু বিদেশে মানুষ হওয়া রিনা দেওয়ান হয়তো মোটেও অবাক হতো না। রিনা দেওয়ানের সব কিছু নীল রঙের পরে আসার কথা ছিল। তুমি ম্যাচ করেছিলে নীলের সঙ্গে সাদা। আরও আরও কত অমিল। তবু তবু আমি ভাবলাম এসব কিছু নয়। তোমাকে দেখা মাত্র আমি আমি দুর্নিবার আকর্ষণ অনুভব করলাম। মনে হলো তুমি আমার কত আপন। তুমি যুগ যুগ ধরে আমার পরিচিত। কত ভালোবাসা, কত মমতার বন্ধন তোমার সঙ্গে। আমার আমার এতদিনের কল্পনা, আমার ধ্যান, আমার বাসনা সব যেন তুমি। মমতা লিখেছিল, আমি সামান্য বর্ণনা দিলাম, বাকিটুকু তোমার মনের মাধুরী মিশিয়ে আবিষ্কার করে নিও। রিনা, রিনা, আমি তাই করেছি। আমি আমার পবিত্র উপলব্ধি দিয়ে তোমাকে দেখেছি, আমার প্রতিদিনের ভালো লাগা দিয়ে তোমাকে আমি চিনেছি, আমার এতদিনের সযত্নে লালিত স্বপ্ন দিয়ে তোমাকে আমি আবিষ্কার করেছি রিনা। কিন্তু 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 সব কেমন ওলটপালট হয়ে গেল রিনা, সব ওলটপালট হয়ে গেল। আমার জীবনে এক কঠিন পরীক্ষা, ত্যাগের এক ভীষণ পরীক্ষা রিনা। রিনা, কেঁদো না, কেঁদো না। নাসিম তোমাকে কেড়ে নিলেও আমাদের বন্ধুত্বকে কেউ কেড়ে নিতে পারবে না। শুধু কি তাই? আমি যে আমার সব অনুরাগ তোমার পায়ে ঢেলে দিয়েছিলাম। জানি রিনা, আমি জানি। আমিও তোমায় উজাড় করে দিতে চেয়েছিলাম আমার সব ভালোবাসা। আমি আমার নারীত্বের সব কামনা, বাসনা এবং ইচ্ছাকে সমর্পণ করেছিলাম তোমার সেই
ভালোবাসার রিনা কাছে। রিনা, আমি আমার পৌরুষের সব আবেগকে ঢেলে দিতে চেয়েছিলাম তোমার মনের সেই উন্মুক্ত দ্বারে। আমি আমার সব স্বপ্ন কল্পনা দিয়ে তোমাকে অভিনন্দিত করেছি আমার হৃদয়ের গোপন বাসনায়। আমার অন্তরের অপরিসীম ঐশ্বর্য দিয়ে তোমাকে তোমাকে বরণ করেছি একান্ত মুগ্ধতায়। কিন্তু কিন্তু আমি যে তোমার সব দিয়ে বিক্রি হয়ে গেলাম, আর আর কাউকে ভালোবাসা আমার না না পক্ষে। না না না, তুমি অমন করে বলো না রিনা। দান করলে কেউ কখনো নিঃস্ব হয় না। হৃদয়ের ঐশ্বর্য ভাণ্ডার কোনোদিন শূন্য হয় না রিনা। রিনা রিনা রিনা, তুমি অমন করে কেঁদো না, মনে কোনো গ্লানি রেখো না। আমাদের এই হঠাৎ পরিচয় একটা আশ্চর্য ঘটনা। ওই যে মনে হয় নাসিম সাহেব ফিরে এসছেন। তাকে মিথ্যে বলার জন্য আমাকে তুমি ক্ষমা করো রিনা। সেই মুহূর্তে আমার মনে হলো তোমার মান সম্মান, তোমার সম্ভ্রম সবকিছু এখন আমার কথার উপর নির্ভর করছে। তাই আমাদের ভুলের কথা তাকে আমি বলতে পারলাম না। শুধু বললাম তোমাকে সাহায্য করবার জন্য নিয়ে এসছি এখানে। এই যে নাসিম সাহেব, আপনি তাহলে এসে গেছেন? হ্যাঁ, বাইরে ট্যাক্সি অপেক্ষা করছে। রিনা, ওঠো। আসি মিস্টার সোহেল, আপনাকে অশেষ ধন্যবাদ। আসুন না একদিন আমাদের বাসায়। এই নিন আমার ঠিকানা, টেলিফোন নাম্বারও আছে ওতে। যে কোনো দিন ফোন করে চলে আসুন। রিনা, মিস্টার সোহেলকে আমাদের বাসায় আসতে বললে না? আসবেন আসবেন একদিন আমাদের বাসায়। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আসবো। চলুন আপনাদের রেখে দিয়ে আসি। রিনা আমাকে ওদের বাড়িতে যেতে বলল, কিন্তু কেমন করে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো? আর কেউ না জানুক, আমি তো জানি এই ভুলের মধ্যে দিয়ে একটি হৃদয় আরেকটি হৃদয়ের কত কাছে পৌঁছেছিল। এই অল্প সময়ে যে নীড়ের স্বপ্ন আমরা দেখেছিলাম তা যে আবার নতুন করে গড়তে হবে আমাকে। রিনা খান নয়, রিনা দেওয়ান। Who is there? Your telegram, sir. থ্যাংক ইউ। কোথা থেকে আবার টেলিগ্রাম এলো? দেখাই যাক। ও, আব্বা করেছেন। রিনা মিসড দ্য ফ্লাইট অ্যারাইভিং 17th মর্নিং বাই বিমান অ্যাটেন্ড এয়ারপোর্ট। আসল রিনা দেওয়ান আসছেন, কিন্তু কিন্তু আমি যে আরেকজনকে মন দিয়ে বসেছি। আর কি সম্ভব? আর কাউকে কি আমার হৃদয়ে স্থান দেওয়া সম্ভব? ছি ছি ছি, আমি এসব কি ভাবছি? রিনা খান নাসিম চৌধুরীর স্ত্রী, আমার স্ত্রী রিনা দেওয়ান আসছে কাল সকালে। মাঝখানের এই কয়েক ঘন্টার স্মৃতি মুছে যাক আমার জীবন থেকে। এই যে ফুলগুলো এখনো বেশ তাজা আছে, কিন্তু কাল সকাল পর্যন্ত নিশ্চয়ই এগুলো শুকিয়ে যাবে, ঝরে যাবে। তাই হোক, নতুন ফুল দিয়ে সাজাবো এ ঘর রিনা দেওয়ানের জন্য। বিদায় রিনা খান, জীবনে হয়তো তোমার সাথে আর দেখা হবে না।